Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা আরেকটি লিগ্যান্ড নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় থাকে একটি সিগমা ডোনার এবং উইক পাই অ্যাকসেপ্টার ডিপেন্ডিং অন তার স্টেরিক এনভায়রনমেন্ট কীরকম রয়েছে বা তার সাবস্টিটিউশন কীরকম রয়েছে। এটার নাম হচ্ছে ফসফিন লিগ্যান্ডস। তো আজকে আমরা আলোচনা করব ফসফিন লিগ্যান্ডস। ফসফিন লিগ্যান্ডস মানে ইন ব্রডার সেন্স আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এরকম একটি লিগ্যান্ড এবং এর একটি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে ফসফরাসের, যেটা তোমরা জানো। এবং সেই লিগ্যান্ডটা কোথায় আমার যেতে পারে, সেই লিগ্যান্ডটা আমার যেতে পারে হচ্ছে লিগ্যান্ডটা, এটা যদি আমরা ডটেড দিয়ে বোঝানোর চেষ্টা করি, লেটসে আমার মেটালের যে অরবিটালস গুলো আছে, সেই মেটালের অরবিটালে কিন্তু এরা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারে এবং অ্যাকসেপ্টও করতে পারে। মানে এ মেটালের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে, প্লাস মেটালের যে অরবিটালগুলোতে ধরো মেটালের যে এক্সেস ইলেকট্রন ডি ইলেকট্রন থাকে, সেই ডি এক্সেস ইলেকট্রনও কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতে হবে। ধরো এটা এগুলো হচ্ছে আমার সেম ফেজে আছে, ধরে নাও এইখানে যে ইলেকট্রন পেয়ারটা আছে, এইখানে যে ইলেকট্রন পেয়ারটা আছে, সেই ইলেকট্রন পেয়ার কিন্তু আমার এর যে ডি অরবিটাল, অবভিয়াসলি এর ডি অরবিটাল আছে তোমরা জানো, এর যে ডি অরবিটাল সেইখানেও কিন্তু আমরা এটা এই মেটালের এক্সেস ইলেকট্রন ডেন্সিটি আমরা ব্যাক ডোনেট করতে পারি, রাইট? তো দিস আর ইউজুয়ালি সিগমা ডোনার as well as pi acceptor, weak pi acceptor in general এরা কিন্তু উইক পাই অ্যাকসেপ্টার। কেন ইন জেনারেল উইক পাই অ্যাকসেপ্টার বলছি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এই ধরনের যে ফসফিনের যে গ্রুপগুলো রয়েছে, সেগুলো যেখানে ফসফিন মোনোডেন্টেড হতে পারে, বাইডেন্টেড হতে পারে, ট্রাইডেন্টেড হতে পারে, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু যখন আমরা এই আলোচনাটা করছি তখন একটা জিনিস জানা দরকার, এটা হচ্ছে একটি নিউট্রাল ডোনার, রাইট? এগুলো হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স, রাইট? নিউট্রাল ডোনার ফার্স্ট অফ অল, এবং নিউট্রাল ডোনার, এবং এটা 2 ইলেকট্রন ডোনার, রাইট? সিগমা ডোনার, উইক পাই অ্যাকসেপ্টার, নিউট্রাল ডোনার এবং 2 ইলেকট্রন ডোনার, এই চারটে হচ্ছে আমাদের ফসফিন লিগ্যান্ডের ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? তো কি কি জিনিস আমরা এখানে মডিউলেট করা যেতে পারে? মডিউলেশন এখানে হতে পারে একটা ফার্স্ট যে পয়েন্টটা, যে এর ডোনার ক্যাপাবিলিটি, রাইট? এর ডোনার ক্যাপাবিলিটি বা ডোনার অ্যাকসেপ্টার প্রপার্টিজ, donor or acceptor properties can be tuned with substitution. Substitution মানে এখানে আমি আর গ্রুপের কথা বলছি, যেটা এখানে মার্ক করা আছে, রাইট? এটা একটা করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে স্টেরিক প্রোফাইল বা স্টেরিক নেচার, এই লিগ্যান্ডের স্টেরিক প্রোফাইল around the ligand impacts donor capability. Steric profile around the ligand
ইম্প্যাক্টস ডোনার ক্যাপাবিলিটি সেটা ডিপেন্ড করতে পারে। আর আরেকটা থার্ড পয়েন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে ইট ক্যান বি মোনো ডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, ইটিসি, রাইট? এই সব কিছু আমরা কনসিডার করতে হয় যখন আমরা ফসফিন লিগ্যান্ডসের কথা ভাবি। ইন ব্রডার সেন্স আমি তোমাদের যেটা বলতে চাইবো, ইউজুয়ালি যে ফসফিন লিগ্যান্ডসগুলো হয় তারা অন অ্যান অ্যাভারেজ খুব ভালো মডারেটলি স্ট্রং সিগমা ডোনার, যদি আরও ধরো PME3 লিগ্যান্ডের ক্ষেত্রে এটা খুবই স্ট্রং সিগমা ডোনারের মধ্যে পড়ে, বা খুব স্ট্রং সিগমা ডোনার বলবো না, বাট এর সিগমা ডোনারের ক্যাপাবিলিটি অনেকটাই বেশি কম্পেয়ার টু PF3, এবং সেটা কেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো অনেক রকমের মেটালের কোঅর্ডিনেশন এটা করে থাকে। একটা এক্সাম্পল আমরা ধরতে পারি, ধরে নাও তোমার এরকম একটি লিগ্যান্ড আছে যে আমি বললাম যে এরা ট্রাইপডের মতো এরা কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পারে, রাইট? এরকম একটা ট্রাইপড টাইপের যদি তোমার লিগ্যান্ড থাকে যেখানে তোমার এরা অ্যাটাচ করা রয়েছে একসাথে, ধরে নাও, তার মানে একটি করে কোঅর্ডিনেশন হয়ে গেল আমার PR2 রয়েছে, বাকি আরগুলো অন্য কিছু হতে পারে। আর এরা কিন্তু ডিরেক্টলি মেটালকে কোঅর্ডিনেট করতে পারে সবাই, রাইট? এই মেটাল সেন্টারটাকে এরা প্রত্যেকেই কোঅর্ডিনেট করতে পারে, রাইট? ট্রাইডেন্টেড ফ্যাশনে এটা বাইন্ড করতে পারে। এছাড়া বাইডেন্টেড ফ্যাশনেও বাইনিউক্লিয়েটিক ফসফিন লিগ্যান্ডসও অনেক এক্সাম্পল আছে, যেখানে তোমরা দেখতে পাবে যে দুটি ফসফরাস এরকমভাবে একটা সিঙ্গেল কার্বন বা ডাবল কার্বন দিয়ে অ্যাটাচড অবস্থায় থাকে, এবং তাদের সারাউন্ডিং থেকে, তাদের সাবস্টিটিউশন থেকে দেখবে আবার হয়তো এরকমভাবে একটি লিগ্যান্ড বেরিয়ে আছে, যেখানে এটা হচ্ছে একটা আর। এইগুলোও কিন্তু আমাদের চিলেটিং লিগ্যান্ড হিসাবে ইউজ হয়, এগুলোও কিন্তু আমাদের চিলেটিং লিগ্যান্ড হিসাবে ইউজ হয়ে থাকে। এবং এখন তুমি যদি মেটালটাকে কোঅর্ডিনেট করো, তাহলে তুমি বুঝতেই পারছো যে মেটালের যে কোঅর্ডিনেশনটা হবে, সেই মেটালটা কিন্তু এই যদি মোনোমেটালিক না হয়, এটা বাইমেটালিক একটি সিস্টেম হয়, তাহলে এই মেটালটা কিন্তু দুটি ফসফরাসের দিক থেকেই ইলেকট্রন ডোনেশন কিন্তু পেতে পারছে। এবং যদি খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, তাহলে কিন্তু এই মেটাল বন্ডের কথার যেটা আমরা আগে আলোচনা করছি সেটাও কিন্তু করা সম্ভব হবে, তাই তো? তার মানে এরা মোনোডেন্টেড হতে পারে, বাইডেন্টেড হতে পারে, ট্রাইডেন্টেড হতে পারে, রাইট? আবার অনেক সময় মাল্টিডেন্টেডও হতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার বা বেসিক যে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট বা জেনারেল কেমিস্ট্রি যে অ্যাসপেক্ট আছে সেটা হচ্ছে এখানেই, যে এরা সিগমা ডোনার, বাট কোনো কোনো ক্ষেত্রে পাই অ্যাকসেপ্টারও হিসাবে কাজ করতে পারে, রাইট? এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ যে আবিষ্কার সেটা হয়েছিল 1977 সালে, মানে তোমরা বলতে পারো আজ থেকে প্রায় 45-46 বছর আগে, রাইট? এটা এই আবিষ্কারটা করেছিলেন হচ্ছে চার্ড টোলম্যান। ইন 1977। আমি আগেও আমার প্রথম দিককার ক্লাসে বলেছি যে রসায়ন এমন একটা বিষয় যে বিষয়টা কিন্তু সময়ের সাথে ইভলভ করেছে বিভিন্ন অবজারভেশনের থ্রুতে, এবং এই জন্য আমাদের কিন্তু কন্টেম্পোরারি যে হিস্ট্রি বা কন্টেম্পোরারি লিটারেচার রিসার্চ, এটা জানা খুব দরকার। তাদের মধ্যে একটা আজকে আমরা আলোচনা করছি চার্ড টোলম্যানের, যে এখানে MAN হবে একটি L, চার্ড টোলম্যানের যে আবিষ্কার সেটা হচ্ছে একে বলা থাকে টোলম্যানস কোন অ্যাঙ্গেল। সেই টোলম্যানস কোন অ্যাঙ্গেলটা কি সেটা আমরা যাচ্ছি 1977 সালে উনি এটা করেছিলেন। এবং এই পুরো যে ওনার যে রিসার্চ, সেই পুরো রিসার্চটা কিন্তু উনি কিন্তু কেমিক্যাল রিভিউজের পেপারে 1977-এ এটাকে পুরো এনলিস্ট পর্যন্ত করেছিলেন। এর রেফারেন্স তোমরা দেখতে পারো কেমিক্যাল রিভিউজ, 1977-এর একটি পেপার, 1977-এর ভলিউম 77 এবং পেজ নাম্বার 313 থেকে 348, এই রেফারেন্সটা তোমরা দেখতে পারো ইন ডিটেল এর সব বিষয়ে জানতে হলে। উনি কি করেছিলেন? উনি খুব সহজ একটি কাজ করেছিলেন। উনি একটা মেটালের কার্বনিল চুজ করেছিলেন, যেটা হচ্ছে নিকেল কার্বনিল, NiCO4। আমরা আগে NiCO4 এর কমপ্লেক্সেশন করেছি। এবার NiCO4টাকে চুজ করার পর তুমি তার সাথে একটা মোনোডেন্টেড ফসফিন লিগ্যান্ড বা ফসফাইট লিগ্যান্ড সেই বিষয়ে রিয়াক্ট করিয়েছিলেন, রাইট? সেইটাকে রিয়াক্ট করিয়ে তিনি একটা কমপ্লেক্স তৈরি করেছিলেন
NiCO3 ফসফেট অর ফসফিন বা লাইক PR3 লিগ্যান্ড এই কমপ্লেক্সটা তৈরি করেছিলেন। করার পর উনি কি করলেন, এই যে কার্বনিলগুলো তৈরি আছে তাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি IR এর দ্বারা মনিটর করলেন, করে মেটালের সাবস্টিটিউশনের ওপর ডিপেন্ড করে, সাইজের ওপর ডিপেন্ড করে তিনি একটা সারণী বাড়ালেন বা একটা টেবিল বাড়ালেন দেখার জন্য যে কিভাবে লিগ্যান্ডের মানে ফসফরাস লিগ্যান্ডের ব্যাকবোন কার্বনিলের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিকে ইম্প্যাক্ট করছে, সেই বিষয়টা উনি দেখলেন। তাহলে বেসিক্যালি নিকেল CO4 কে রিঅ্যাক্ট করেছিলেন PR3 লিগ্যান্ড দিয়ে, আর যে কোনো কিছু হতে পারে, তৈরি করেছিলেন NiCO3 PR3, আর কি করেছিলেন μCO IR স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি উনি স্টাডি করেছিলেন। এবার কেন কি লাভ হলো না এটা করে? খুব সিম্পল একটা জিনিস দেখো, যদি PR3 স্ট্রং সিগমা ডোনার হয় তাহলে তার কনসিকোয়েন্সেস কি কি হয়? তার কনসিকোয়েন্সেস হয়, এক, ইলেকট্রন ডেন্সিটি on metal increases, second, metal does strong back bonding to CO, third, CO bond order decreases μCO, এটাও কিন্তু আমার ডিক্রিজ করে যাবে। এইটা উনি স্টাডি করেছিলেন এবং বিভিন্ন রকমের PR3 লিগ্যান্ড নিয়ে উনি কিন্তু এই জিনিসটা দেখেছিলেন। এবার যত স্ট্রং ডোনেশন হবে তত ব্যাক বন্ডিং স্ট্রঙ্গার হবে, তত তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের উইকার হতে থাকবে। আমরা আবার তোমাদের মনে করিয়ে দিই যে μCO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার্বন মনোক্সাইডের হচ্ছে 2143 সেন্টিমিটার ইনভার্স। এইটাকে রেফারেন্স ধরে উনি এই স্টাডিটা করেছিলেন এবং তার সাথে একটা স্টেরিক ফ্যাক্টরকে জুড়ে উনি একটা 3D স্পেস ফিলিং মডেল বানিয়ে বলার চেষ্টা করেছিলেন যে কিভাবে কার্বন কিভাবে ফসফিন লিগ্যান্ডের ডোনার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা ভ্যারি করে। এটাকেই বলা হয়েছে আমাদের টোলম্যানস কোন অ্যাঙ্গেল। তার মানে একটা জিনিস খুব খুব শিওর আমরা হয়ে গেলাম যে যাদের ক্ষেত্রে লোয়েস্ট মিউ সিকোয়েন্সি, যত লোয়েস্ট μCO ধরে নাও ইন প্রেজেন্স অফ PR3, সেটা কি জাস্টিফাই করে? সেটা জাস্টিফাই করে যে মোস্ট ডোনেটিং ফসফিন লিগ্যান্ড, রাইট? এইটাই উনি খুঁজতে চাইছিলেন। এইটাই খুঁজতে চাইছিলেন। আর যাদের ক্ষেত্রে মিউসিওটা মোটামুটি নিকেল কার্বনিলের যে সিও তার কাছাকাছি ম্যাচেবল থাকবে, সেক্ষেত্রে আমাদের যেটা ব্যাপার হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্যাক বন্ডিংটা খুব একটা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন ডেন্সিটিটা মেটালের থেকে লিগ্যান্ডের দিকে যাচ্ছে না, তার মানে এটা কোনোভাবে ভ্যারি করছে না। তার মানে উনি যেটা দেখার চেষ্টা করছিলেন, যদি পিকচারের দিক থেকে ভাবো তাহলে হচ্ছে যে এটা যদি বল অ্যান্ড স্টিক মডেলের পিকচারের দিক থেকে ভাবো তাহলে এই মেটালের সাথে লিগ্যান্ড গুলো জুড়ে যাওয়ার পর, মেটালের সাথে এই ধরো এইটা একটা লিগ্যান্ড জুড়েছে, রাইট? এরকম ভাবে আরেকটা লিগ্যান্ড জুড়েছে, জোড়ার পর এই তিনটে লিগ্যান্ড জোড়ার পর যে কোন অ্যাঙ্গেলটা তৈরি করেছিল, রাইট? এই যে কোন অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এই বিষয়ে কিন্তু উনি এই ব্যাপারটাকেই উনি দেখেছিলেন যে মেটালটা 3 ডাইমেনশনালে হাউ মাচ স্পেস in terms of
অ্যাঙ্গেল, যত বেশি কোন অ্যাঙ্গেল হতে থাকবে তত মেটালটা অনেকটা বড় জায়গা নিয়ে আসছে। এর ওপরে ডিসাইড করেই উনি পুরো এই সারণীটা বানিয়েছিলেন। এবার আমরা কয়েকটা ছোট্ট, এটা তোমরা এই রিভিউটাতে দেখতে পারো ইন ডিটেল, এই রিভিউটাতে ইন ডিটেল লিস্ট দেওয়া আছে। আমরা তার মধ্যে কয়েকটা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করি। ধরা যাক এখানে আমরা লিগ্যান্ডটাকে লিখছি আর এখানে আমাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা লিখছি। ফার্স্ট লিগ্যান্ডটা আমরা নিয়ে নিলাম, ধরে নাও টারসারি বিউটাইল গ্রুপ, যেটা ফসফরাসের সাথে যুক্ত অবস্থায় রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 2056.1 এবং এগুলো সব সেন্টিমিটার ইনভার্সে, রাইট। এইখান থেকে যদি শুরু হয়, তারপর আমরা ধরে নাও আরেকটি দেখতে পারি, এটা খুব কমনলি ট্রাইমিথাইল ফসফিন, এটা খুব কমনলি ইয়েতে ইউজ করা হয়ে থাকে অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে বা ফসফিন লিগ্যান্ড হিসাবে আমাদের ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে 2064। তার মানে এটা দেখতে পাচ্ছি 2064 মানে ফ্রি সিও বা নিকেলের সিওর রেসপেক্টেড ইলেকট্রন ডোনেশন এতটাই বেশি হচ্ছে যে তোমার কিন্তু আমার যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ডিক্রিজটা কিন্তু অনেকটাই কম্পেয়ার টু ফ্রি সিও, রাইট। এবং একইভাবে আমরা দেখতে পারি ফসফিনের ক্ষেত্রে ট্রাইফিনাইল ফসফিন, যেটা খুব কমনলি ইউজ করা হয়ে থাকে, এটা হচ্ছে 2068.9 বা 8 এরকম কিছু একটা ভ্যালু, রাইট, অলমোস্ট 2069 এর কাছাকাছি ভ্যালু। এবং এইভাবে এই সারণীটা চলতেই থাকে। এবং সেক্ষেত্রে আরো ডিটেলে তুমি ভাবতে পারো যে যদি এটাকে তুমি রিপ্লেস করো হচ্ছে তোমার সবকটা অ্যালিফ্যাটিক গ্রুপ থেকে আস্তে আস্তে আমরা অ্যারোমেটিক গ্রুপের দিকে যাচ্ছি, রাইট। এই দুটো অ্যালিফ্যাটিক ছিল, এখানে অ্যারোমেটিকে ঢুকেছি। এবং এই ফিনাইল রিংটাকে যদি আমি ধরো C6F5 দিয়ে রিপ্লেস করে দিই, রাইট, F5 দিয়ে রিপ্লেস করে দিই, এটা একটা আমার হতে পারে। আর একটা আমি চলে যেতে পারি যে কমনলি ইউজ করা হয় থাকে PCl3 PF3, এদের তিনজনের ক্ষেত্রে যে চেঞ্জটা সেটাও কিন্তু খুবই ভিজিবল। এইটা হচ্ছে আমাদের 2090.9, এই 2090.9, এইটা হচ্ছে 2097 হয়। আর এইটা সব থেকে বেশি 2110.8। তাহলে যদি তুমি ইন জেনারেল এই ব্যাপারটা ভাবো, তাহলে যত এইখানে তুমি দেখো যে এই যে সিরিজটা, যেখানে আমাদের লিগ্যান্ডটা অ্যালিফ্যাটিক সাবস্টিটিউশন ছিল PR3 তে, R ইকুয়ালস টু টারসারি বিউটাইল বা PMA3, তখন যে মিউসিওর যে ডিক্রিজটা সেটা অনেকটা বেশি। তার কারণটা কি? তার কারণ এই ধরনের কেসগুলোতে এরা কিন্তু স্ট্রং, এরা কিন্তু আমি বলবো যে মডারেটলি স্ট্রং সিগমা ডোনার হিসেবে কাজ করছে, যার জন্য মেটালের ওপর যে ইলেকট্রন ডেন্সিটি, সেই মেটালের ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য মেটাল কিন্তু আমরা দেখতে পাবো যে পি এর যে আমরা দেখতে পাবো যে মেটালের এই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে, লেটসে PMA3 টাইপের লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা যখন ভাবছি, এরা কিন্তু সিগমা ডোনার হিসেবে কাজ করছে। কাজ করার ফলে বা পি টারসারি বিউটাইল, এরা মেটালের সিগমা ডোনার হিসেবে কাজ করছে, করে মেটালের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে। মেটালের উপর যদি ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, তাহলে আমরা কি জানি? আমরা জানবো যে সেটা অন্য যে তিনটি লিগ্যান্ড আছে, এটা তো এই ধরনের কমপ্লেক্স, এই যে NiCO3PR3, এই যে ইলেকট্রন ডেন্সিটিটা মেটালের উপর বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার জন্য মেটাল তখন বেশি এক্সেস ইলেকট্রন ডেন্সিটিটা কার্বন মনোক্সাইডের যে ভ্যাকেন্ট পাই স্টার লুমো আছে সেইখানে ডোনেট করতে পারে, রাইট। ইট ডোনেটস টু, তাহলে বেসিক্যালি এটা আমাদের এই যে অবজারভেশনটা আছে ব্যাক বন্ডিং টু CO, এইটা হচ্ছে আমাদের পাই স্টার লুমোতে, রাইট। এটা পাই স্টার লুমো অফ দ্য COতে ডোনেট করছে। করলে আমার বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার কমবে, তার মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। তার মানে যখন আমাদের PR3 ক্ষেত্রে R গুলো হচ্ছে অ্যালিফ্যাটিক গ্রুপ, রাইট, আর এখানে Me3 রয়েছে, প্লাস আই এফেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের ডিক্রিজ ইন মিউসি অনেক বেশি কম্পেয়ার টু যখন অ্যারোমেটিক গ্রুপে যাচ্ছ, PPHC আর PC6H5। কারণ কি? কারণ এই যে PPHC তাও অনেকটা ডোনেট করতে পারে কম্পেয়ার টু C6H5। তার কারণ এইখানে ফ্লোরিন বা ক্লোরিন বা ফসফর, এই আরেকটা PFC তে ফ্লোরিনের জন্য কি হয়
যে ইলেকট্রন ডেন্সিটি যেটা আছে ফসফরাসের থেকে, তুমি যেটা ভাবো যে PF3 এই ধরনের লিগ্যান্ডের কথা যদি তুমি ভাবো, তাহলে এই যে সিগমা ডোনারের ব্যাপারটা বলা হচ্ছে, এই ইলেকট্রন ডেন্সিটিটা বা লোন পেয়ার অফ ইলেকট্রনটা কিন্তু অনেক বেশি ফ্লোরিনের দিকে ড্র্যাগ। তার কারণ ফ্লোরিন ইলেকট্রন নেগেটিভ, ফ্লোরিন কিন্তু ইলেকট্রন ডেন্সিটি ফসফরাসের থেকে টেনে দিচ্ছে। যদি টেনে নেয় তাহলে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে সেটা ডোনেট করা মেটালকে ডোনেট করা কিন্তু অনেক উইক হয়ে যায়, রাইট? আবার এরা কিন্তু আবার খুব ভালো পাই অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। তার কারণ এই ধরনের কেসগুলোতে মেটালের এরা কিন্তু যে ডি অরবিটাল রয়েছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল, সেখানে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে। তার কারণ হচ্ছে এই প্রেজেন্স অফ ফ্লোরিন, কারণ ইলেকট্রন ডেন্সিটিটাকে টেনে নিতে পারে মেটালের থেকে, রাইট? তো আমরা দেখতে পেলাম যে 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 ডিফারেন্ট সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, তাই সেটা অ্যালিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যারোমেটিক সাবস্টিটিউশন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু যে ডিক্রিজটা সেটা কিন্তু অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক হয়ে ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়ছে, রাইট? তার মানে সেখানে ব্যাক বন্ডিংটা কম হচ্ছে, রাইট? এটাই হচ্ছে আমাদের এখান থেকে অবজারভেশন। এটা যদি তুমি অ্যাঙ্গেলের রেসপেক্টে ভাবতে যাও, তাহলে তুমি দেখতে পাবে PME3 ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা এখানে বলেছি টোলম্যান কোন অ্যাঙ্গেল, যেটা আমরা আলোচনা করেছি, এই PME3 ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 118 এবং PPH ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে 145। তার মানে যেটা দেখা যাচ্ছে যে যত তোমার অ্যাঙ্গেল বাড়তে থাকছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগমা ডোনার ক্যাপাবিলিটি কিন্তু আমার কমতে থাকছে, রাইট? তার মানে ব্যাক বন্ডিং করার যে প্রবাবিলিটিটা, মেটালের সাথে কার্বন মনোক্সাইডের অ্যাটাচ যে লিগ্যান্ডের ব্যাক বন্ডিং করার প্রবাবিলিটিটা কিন্তু সেক্ষেত্রে আমার কমতে থাকছে, রাইট? এবং একইভাবে যদি PCF3 কথাটা ভাবো, PCF3 এখানে আমাদের লিস্টের মধ্যে নেই, আমরা আলোচনা করছি না তাহলে। এবং এই একইভাবে আমরা যদি এই লিস্টটাকে আর একটু বাড়ানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিছু অক্সাইডস আছে, ফসফাইডস যেগুলো বলা হয় থাকে POMe3, তাদের অ্যাঙ্গেল বা এই PPH3টাকেই যদি আমরা একটু সাবস্টিটিউট করে দিয়ে বা এই PME3টাকে সাবস্টিটিউট করে যদি তুমি ভাবো যে PMe2PH, এই ক্ষেত্রে কি হবে? PMe2PH মানে দুটি মিথাইল রইলো এবং একটি ফিনাইল সাবস্টিটিউশন হয়ে গেল। সেক্ষেত্রে যে ইনক্রিজটা টোলম্যানস কোন অ্যাঙ্গেল যেটা হয় সেটা হচ্ছে 122 ডিগ্রিজ। অবভিয়াসলি এখান থেকে যদি তুমি PMePH2 ডাইফিনাইল মিথাইল ফসফিনের কথা ভাবো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যাঙ্গেলটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে, রাইট? এবং শুধু তাই নয়, তুমি যদি এখানে PPH রেসপেক্টে একটা PH কে সাবস্টিটিউট করো যদি ইথাইল দিয়ে, তার ক্ষেত্রেও দেখবো আমার এই অ্যাঙ্গেলটা একটু কম হয়। মানে আমি একটা এক্সাম্পলের কথা বলছি, যেখানে PPH ক্ষেত্রে আমরা একটা ইথাইল নিয়েছি আর দুটো ফিনাইল গ্রুপ রেখেছি, এটা অ্যারাউন্ড 140 ডিগ্রিজ হয়। তার মানে আমরা দেখছি যে যত তোমার টোলম্যানের কোন অ্যাঙ্গেল বাড়তে থাকছে, টেকনিক্যালি যত তোমার বাড়তে থাকছে, তত লিগ্যান্ডগুলোর সিগমা ডোনার ক্যাপাবিলিটি কম হচ্ছে। তত সিগমা ডোনার ক্যাপাবিলিটি যত কম হবে, তত মেটালের ওপর ইলেকট্রন ডেন্সিটি অন্তত কম হবে। মেটালের ওপর ইলেকট্রন ডেন্সিটি যদি কম হয়, তাহলে মেটালের সাথে কার্বন মনোক্সাইডের যে ব্যাক বন্ডিং সেটা কম হবে। তাই হলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কমে বন্ড অর্ডার কম ডিক্রিজ হবে। তার মানে হচ্ছে কি আমার বন্ড অর্ডার একদমই ডিক্রিজ হচ্ছে না, তার মানে হচ্ছে কি আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কিন্তু মানে অতটা ডিক্রিজ কিন্তু হবে না, যেটা তোমরা এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালু থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এইটাই মোর অর লেস টোলম্যানের কোর অ্যাঙ্গেলের ব্যাপার। এবং যদি আমরা একটা ছোট্ট সারি বানানোর চেষ্টা করি, ধরে নাও এইখানে ইনক্রিজিং সিগমা ডোনার ক্যাপাবিলিটি, যদি আমরা একটা লিস্ট বানাই, ধরে নাও এখানে আমরা ইনক্রিজিং সিগমা ডোনার এটা যদি আমরা ভাবি, এবং সেক্ষেত্রে আমরা যদি পরপর কিছু লিগ্যান্ডের কথা ভাবি, ধরে নাও এই যে অ্যাঙ্গেল, এইটা আমি এক্ষুনি আলোচনা করেছি PMePH2, রাইট? PMePH2, রাইট? এটা আমি আলোচনা করেছি। এবং আরেকটা ধরো PMe2PH, তার সাথে PPH3, রাইট? এই ধরনের লিগ্যান্ডের কথা যদি আমরা ভাবি, তার সাথে
PME3 PPH3 না বলে আমি বলবো এখানটা তুমি লিস্টের মধ্যে PME এটাকে রাখো। তারপর PET3, রাইট, ট্রাইইথাইল এর সংখ্যা যদি তুমি ভাবো, আর PCY3 আর P-টার্সারি বিউটাইল 3। P-টার্সারি বিউটাইল 3 এর ভ্যালুটা আমরা আগে লিখিনি, সেটা হচ্ছে এটা অ্যারাউন্ড 182, রাইট, 182 ডিগ্রিজ। তার এই ভ্যালুগুলো কিভাবে ভ্যারি করে, যখন এইখানে রয়েছে দিস ইজ সামথিং অ্যারাউন্ড আই উড সে 136 ডিগ্রিজ, রাইট। এবার যখন ডাইমিথাইল হয়ে যাচ্ছে অবভিয়াসলি সেক্ষেত্রে এই টোলম্যান কোন অ্যাঙ্গেলটা অনেকটাই কমে যায়, রাইট। এবার যখন PME3 হয়ে যাবে, আরো ছোট করছি আমরা লিগ্যান্ডটাকে, রাইট, এটা আমরা এক্ষুনি আলোচনা করেছি 118 ডিগ্রির কাছাকাছি হয়। এবং এটা যদি তুমি ট্রাইথাইল আর CY3 এর ক্ষেত্রে চলে যাও, এই দুজনের অ্যাঙ্গেল কিন্তু অনেকটাই ভ্যারি করে। এটা 132 ডিগ্রি, এটা 170 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, রাইট। এই অ্যাঙ্গেলটা হয়ে যায়, এইটা হচ্ছে বেসিক্যালি অনেকটা ফ্ল্যাট হতে থাকছে, রাইট। যত বেটার সিগমা ডোনার হবে তত আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে আমার টোলম্যানের যে কোন অ্যাঙ্গেল, সেই কোন অ্যাঙ্গেলটা ছোট হতে থাকবে। যেমন এই সব সিরিজের মধ্যে, এই সবকটা এক্সাম্পলের মধ্যে তোমরা যেটা বুঝতেই পারছো যে অবভিয়াসলি এইটি হচ্ছে আমার বেটার সিগমা ডোনার কম্পেয়ার টু এটা বা কম্পেয়ার টু PPH3 ইটসেলফ, যেখানে PPH3-তে আমরা দেখেছি তার অ্যাঙ্গেল হয় 136 ডিগ্রি। তো যত টোলম্যান কোন অ্যাঙ্গেল বাড়বে তত সিগমা ডোনার ক্যাপাবিলিটি কিন্তু আমাদের কমতে থাকবে। এই একইভাবে আমাদের পাই অ্যাকসেপ্টার যে ক্যাপাবিলিটির ব্যাপারটা, সেই ব্যাপারটাও আমরা ভাবতে পারি, মানে পুয়ার সিগমা ডোনার কিন্তু গুড পাই অ্যাকসেপ্টার। তো ধরে নাও পুয়ার সিগমা ডোনার প্লাস গুড পাই অ্যাকসেপ্টার, সেটার যদি এক্সাম্পল তোমার আমরা ভাবতে থাকি তাহলে তাদের খুব বেটার এক্সাম্পলস গুলোই হয় হচ্ছে ফসফাইটস এর ক্ষেত্রে। ফসফাইটস যেমন এক্সাম্পল হিসেবে তুমি ধরতে পারো POME3, POET3, রাইট। ধরে নাও POME3, POET3, এরা কিন্তু এই ধরনের এক্সাম্পলের মধ্যে পড়ে এবং এদের অ্যাঙ্গেলগুলো ইউজুয়ালি টোলম্যানস অ্যাঙ্গেলগুলো 107 ডিগ্রি বা 110 ডিগ্রির কাছাকাছি হয়। POME3 এর ক্ষেত্রে এটা 107 আর এর ক্ষেত্রে 110 ডিগ্রি। এই ধরনের কিছু ব্যাপার থাকে। তাহলে মোটের ওপরে আমরা যেটা জানলাম যে সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে তার ডোনার ক্যাপাবিলিটি ডিফার করে যাচ্ছে। আর এই পুরো সিরিজের যে স্ট্রংগেস্ট, আমি বলবো যে স্ট্রংগেস্ট পাই অ্যাকসেপ্টার প্লাস উইক সিগমা ডোনার, এটা কে? এটা হলো আমাদের PFT। হচ্ছে স্ট্রংগেস্ট পাই অ্যাকসেপ্টার এবং উইকেস্ট সিগমা ডোনার, কারণ এর অ্যাঙ্গেলটা হচ্ছে 104 ডিগ্রিজ, সব থেকে কম টোল অ্যাঙ্গেল, রাইট। কিন্তু সাইজটাও খুব ছোট, PME3 থেকে সাইজটাও খুব ছোট, রাইট। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ওই ফ্লোরিন গ্রুপগুলো, যেগুলো হচ্ছে ইলেকট্রন ডেন্সিটিটাকে কিন্তু অনেকটা টেনে নিয়ে পাই ব্যাকবন্ডিংটাকে ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবিটালে পাই ব্যাকবন্ডিং ফ্রম দ্য মেটাল তাকে অনেক বেশি ফ্যাসিলিটেট করছে রাদার দেন সিগমা ডোনেশনটাকে, কারণ ওই ইলেকট্রন ডেফিশিয়েন্ট বা হাইলি ইলেকট্রন নেগেটিভ ফ্লোরিন গ্রুপ অ্যাটাচ থাকার জন্য, রাইট। তো আজকে এই এখনো অবধি আমরা টোলম্যানস কোল অ্যাঙ্গেল এবং ফসফরাসের যে লিগ্যান্ড ফসফিন এবং ফসফাইড, সেই লিগ্যান্ডের একটু জেনারেল আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বেশ কিছু বিষয়ে ফসফরাসের আলোচনা করব, আর কি কি ধরনের লিগ্যান্ড স্ট্রাকচার হতে পারে, কিছু মেটালের সাথে কোঅর্ডিনেশনের কমপ্লেক্স আলোচনা করব এবং কিছু সিনথেটিক অ্যাসপেক্টস আলোচনা করব, রিভার্সেবল ইররিভার্সেবল ফসফিন কমপ্লেক্স উইথ দ্য মেটাল, স্পেশালি যেখানে CO ইন্টারভেন করছে, রাইট। এবং কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব, যে কয়েকটা এক্সাম্পল দিয়ে এই টোলম্যান কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা ভাবার চেষ্টা করব যে কোথায় কার্বন মনোক্সাইডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কম বেশি হবে, এই জিনিসটা আলোচনা করব। একটুখানি আমরা ফসফরাসের NMR
টাচ করব এবং সবার শেষে আমরা দেখার চেষ্টা করব ওরা ওভারঅল যে এই যে কিলেটিং কমপ্লেক্সগুলো করে সেটা আমরা দেখব যে সেটা আমাদের 4 সেন্টার হতে পারে, 5 সেন্টার হতে পারে, 6 সেন্টার হতে পারে এবং তার রেসপেক্টে ফসফরাস এনএমআর কিরকম শিফট হয় সেই বিষয়েও আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেলে আলোচনা করব। মানে মোটের ওপর বলা যেতে পারে যে ফসফিন লিগ্যান্ডস গুলোর ওপরে আমরা আরেকটি আলোচনা ক্লাস এবং তার সাথে প্রবলেম সলভিং যেটা কিছুটা টিউটোরিয়াল পার্টও থাকবে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।